আমরা জনন সম্পর্কে অলরেডি দশম শ্রেণীর ক্লাসে পড়েছি যে জনন কাকে বলে পড়েছিস, যে জৈবিক প্রক্রিয়ায় জীব নিজস্ব সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব তৈরির মাধ্যমে কী করে, নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে এবং সংখ্যা বৃদ্ধি করে, তাই না? এবার এই জননের মাধ্যমে কি হচ্ছে, একটি জনু থেকে পিতৃমাতৃ জনু থেকে তার যে বৈশিষ্ট্যগুলি তার অপত্য জনুতে অর্থাৎ সন্তান সন্ততিতে চলে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ এক পুরুষ থেকে পরবর্তী পুরুষে বংশগত বৈশিষ্ট্যের যে সঞ্চারণ হচ্ছে, ঘটনাটাকে আমরা কি বলবো, বংশগতি বা হেরিডিটি। বোঝা গেছে? তো এবার বংশগতি ইতিহাস সম্পর্কে তোরা যদি একটু জানিস, তো প্রথম বংশগতি পরীক্ষা নিরীক্ষা কে করেছিলেন? বিজ্ঞানী যাকে আমরা বংশগতিবিদ্যার জনক বলি, গ্রেগর জোহান মেন্ডেল, তাই না? 1866 খ্রিস্টাব্দে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা থেকে যে সিদ্ধান্তে এসেছিলেন সেগুলোকে তিনি সূত্রের আকারে প্রকাশ করেছিলেন। তার দেওয়া সূত্রগুলিকে, থিওরিগুলোকে আমরা কি বলি, মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম। সেগুলোই আমরা এরপরে পড়ব। আজকে আমি প্রথম অংশটুকু নিয়ে পড়ছি, ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে পড়াবো। তো এবার ভেতরে যদি ঢুকিস, তাহলে প্রথমে তোকে জানতে হবে কি প্রকরণ কি। প্রকরণ ইংরেজিতে আমরা বলি ভ্যারিয়েশন, ঠিক আছে? তো সেটা কি কারণে হচ্ছে? জিনগত কারণে হচ্ছে বা পরিবেশগত প্রভাবে একই প্রজাতির সদস্যদের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য আমরা দেখছি তাকে আমরা কি বলছি, প্রকরণ। তো মানুষের উচ্চতা বলতে পারিস, স্কিনের কালার বলতে পারিস, চুলের যে শেপ, এবং তোরা দেখবি যে যুক্ত কানের লতি, মুক্ত কানের লতি। কারো কারো ক্ষেত্রে কানের লতি কি হয়, যুক্ত হয়। আমার ক্ষেত্রে দেখ ফ্রি ইয়ার লোব, এটা ওপেন আছে, কারো কারো ক্ষেত্রে অ্যাটাচ থাকে। আবার রোলার টাংটাকে কি করা যায়, রোল করা যায়। আবার অনেকে দেখবি যে রোল করতে পারছে না, তো রোলার নন রোলার টাং যেগুলো। তারপরে আমাদের মনির যে কালারটা হচ্ছে আইরিশের কালার, কারো কারো ক্ষেত্রে ব্ল্যাক হয়, ব্রাউন হয় আমাদের এদিকে। আবার ইউরোপিয়ানদের ক্ষেত্রে কি হয়, ব্লু কালার হয়, তাই না? তো এগুলোই আমরা কি পাচ্ছি, ভ্যারিয়েশন পাচ্ছি। এবং এই ভ্যারিয়েশনের কারণ কিন্তু মিওসিস কোষ বিভাজন, যেটা আমরা অলরেডি পড়েছি, তাই না? আর একটা কি জানতে হবে, মিউটেশন। এই টার্মটার সঙ্গে ক্লাস 9-এ তোরা পরিচিত, পরিব্যক্তি বলি আমরা, তাই না? তো হুগো দ্য ভ্রিস মিউটেশন টার্মটি প্রথম দিয়েছিলেন। তো কাকে বলে মিউটেশন বা পরিব্যক্তি কি? জিনের গঠনগত যে আকস্মিক পরিবর্তনের ফলে কি হচ্ছে, কোনো জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য অর্থাৎ ফিনোটাইপ, যেটা আমরা পরে পড়ব, তো সেটার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো তাকে আমরা কি বলছি, মিউটেশন। এই মিউটেশন কিন্তু ভালোর দিকেও হতে পারে, আবার অনেক সময় লিথালও হতে পারে, মানে সেটা কিন্তু জীবের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এবার আমরা বংশগতি শুরু করার আগে বংশগতি সংক্রান্ত কিছু প্রধান যে টার্মগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ট্রেইট মানে কি, প্রলক্ষণ যেগুলো বলি, যেগুলো আমরা বংশগতি পরীক্ষার ক্ষেত্রে লাগবে। আমরা দেখব যে লম্বা, বেটে, সাদা, কালো, অর্থাৎ বংশগত বৈশিষ্ট্য বহনকারী যে একক, সেগুলোকেই আমরা কি বলছি, ট্রেইট বা প্রলক্ষণ। তাহলে লম্বা, বেটে, সাদা, কালো এগুলো মনে রাখবি প্রলক্ষণ। এবার অ্যালিল, এটা খুবই ইম্পর্টেন্ট, কেন মেন্ডেল যখন কাজকর্ম করছিলেন তখন কিন্তু জিন আবিষ্কার হয়নি, এবং জিন ব্যাপারটা বা জেনেটিক্স ব্যাপারটাও তখন ছিল না। তো তিনি বুঝতে পেরেছিলেন যে প্রত্যেকটি প্রলক্ষণ কিছু ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে জিনকে তিনি ফ্যাক্টর বলে অভিহিত করেছিলেন। অ্যালিল জিনিসটা কি, সমসমস্ত ক্রোমোজোম, আমি ছবিতে দেখাচ্ছি, সমসমস্ত হোমোলোগাস ক্রোমোজোম, কি পড়েছিস অলরেডি ক্রোমোজোম চ্যাপ্টারে, একই রকম আকার আকৃতি, একই রকম জিনসজ্জা বিশিষ্ট ক্রোমোজোম, তাই না? সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উপাদানগুলি, ধর এখানে স্মল বি, ক্যাপিটাল বি, বা দুটো একই রকম থাকতে পারে। তো একই জিনের যে একাধিক রূপ, অল্টারনেটিভ ফর্মস, তো সেগুলোকে আমরা কি বলছি, অ্যালিল বলছি। অর্থাৎ একই জিনের একাধিক রূপকে আমরা কি বলছি, অ্যালিল বলছি। এবার লোকাস কি, একটি নির্দিষ্ট জিন নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে থাকে, এই টার্মটিকে কি বলা হচ্ছে, লোকাস, ঠিক আছে? তো লোকাস কথাটি অ্যাকচুয়ালি লোকেশন থেকে এসেছে। এবার আমরা মেন্ডেলের যে মেইন ব্যাপার, যার উপর মেন্ডেল কাজকর্ম করেছিলেন, মনোহাইব্রিড ক্রস, এক সংকর জনন, আর ডাইহাইব্রিড ক্রস বা ডি সংকর জনন। মনোহাইব্রিড ক্রস কি, একই প্রজাতির অন্তর্গত এক জোড়া, ভালো করে বুঝবি, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যে ক্রস করানো হচ্ছে, সংকরায়ন করানো হচ্ছে, তাকে আমরা মনোহাইব্রিড ক্রস বলছি। লম্বার জন্য যে দায়ী অ্যালিল ক্যাপিটাল টি, সেটা জিনোটাইপ হবে কি, ক্যাপিটাল টি। তো একটা লম্বা উদ্ভিদের সঙ্গে
এটা বেটে উদ্ভিদ, বেটে বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল মনে রাখবি স্মল টি। তাহলে বেটে উদ্ভিদের জিনোটাইপ যেগুলো জোড়া জোড়া যেহেতু অবস্থান করে কি হবে স্মল টি স্মল টি। তো এটি লম্বা আর বেটে উদ্ভিদের মধ্যে যে ক্রস, এক জোড়া বৈশিষ্ট্য তাদের মধ্যে যে ক্রস হচ্ছে সেটাকে বলা হচ্ছে মনোহাইব্রিড ক্রস, বোঝা গেছে? এবার দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা ক্রস করি, একই প্রজাতির অন্তর্গত দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে ক্রসকে, এরকম ক্যাপিটাল ওয়াই দিয়ে আমরা হলুদ বৈশিষ্ট্য মটর গাছে প্রকাশ করবে, পরে তোরা পড়বি ডাইহাইব্রিড ক্রসে। আর রাউন্ড ক্যারেক্টার, রাউন্ড যে অ্যালিল আর দিয়ে আমরা কি করব গোলাকার বৈশিষ্ট্যকে। আবার সবুজ বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল স্মলস ওয়াই, আর কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য স্মল আর। তাহলে হলুদ গোলাকার ওয়াই ওয়াই ক্যাপিটাল আর আর, আর সবুজ কুঞ্চিত স্মল ওয়াই স্মল আর, এদের মধ্যে যে ক্রস দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে ক্রস, তাকে আমরা কি বলছি ডাইহাইব্রিড ক্রস। এরপর নেক্সট আসবে হোমোজাইগোট হেটেরোজাইগোট, দুটো সমবৈশিষ্ট্য সম্পন্ন অ্যালিল, ধর ক্যাপিটাল টি, এদের মধ্যে যে ক্রস হয়ে যে জাইগোট তৈরি হচ্ছে ক্যাপিটাল টি, এটাকে আমরা কি বলবো হোমোজাইগোট। হোমোজাইগোট থেকে যে জীবটি তৈরি হবে তাকে কি বলবো হোমোজাইগাস, বোঝা গেছে? আর দুটো বিপরীত ধর্ম বৈশিষ্ট্য সম্পন্ন অ্যালিল, ধর ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি, তো বিপরীত ধর্মী গ্যামেটও বলতে পারিস, তাদের মিলনে যে জাইগোট তৈরি হচ্ছে তাকে কি বলবো হেটেরোজাইগোট। হেটেরোজাইগোট থেকে যে জীব তৈরি হবে তাকে কি বলবো হেটেরোজাইগাস, আন্ডারস্টুড? এবার সংকরায়ন আমরা যে বলছি যে মেন্ডেল ক্রস করিয়েছিলেন, মেন্ডেল তো সেল পলিনেশনের উপরে যেরকম অগ্রাধিকার দিয়েছিলেন, ক্রস পলিনেশনের উপর আরও বেশি তিনি কাজ করেছিলেন, ঠিক আছে? তো সেগুলো পরের দিন পড়াবো। তো সংকরায়ন ব্যাপারটা কি, এই যে প্রলক্ষণ, বিশুদ্ধ প্রলক্ষণ নিয়ে আমরা কি করছি, একই প্রজাতির অন্তর্গত দুটো ভিন্ন ধর্মী বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন অ্যাকচুয়ালি দুটো জীবের মধ্যে যে জনজনন ঘটানো হচ্ছে, তো জনজননটাকে আমরা কি বলছি সংকরায়ন বলছি বা হাইব্রিডাইজেশন। এবার পিওর আর হাইব্রিড কি, যে মেন্ডেল যে কাজকর্ম করেছিলেন বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ খর্ব মটর গাছের মধ্যে, তাহলে সংকরায়ন পরীক্ষায় নির্বাচিত যে জীব, বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত জীব, তাদেরকে আমরা পিওর জনু বা পিওর জীব বলছি। আর এই দুটো বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যে ক্রস ঘটানো হচ্ছে তার ফলে যে জীবটি তৈরি হবে তাকে কি বলা হবে সংকর জীব বা হাইব্রিড, বুঝে গেছে? এবার নেক্সট যদি আসি, পি জনু, F1 জনু, F2 জনু কি? পি জনু মানে প্যারেন্টাল জেনারেশন, জনিত্রী জনু। হ্যাঁ, সংকরায়নের পরীক্ষার জন্য নির্বাচিত যে জীব তাদেরকে আমরা কি বলছি জনিত্রী জনু। এবার জনিত্রী জনুর ধর এই ক্যাপিটাল টি জনিত্রী জনু, এখান থেকে গ্যামেট আসবে ক্যাপিটাল টি, এখান থেকে স্মল টি, এদের মিলনে যে অপত্য জীব তৈরি হচ্ছে, তাহলে জনিত্রী জীব থেকে উৎপন্ন যেসব জীব, জনিত্রী জীবদের মধ্যে ক্রসের মাধ্যমে যেসব জীব তৈরি হচ্ছে তাদেরকে আমরা কি বলবো প্রথম অপত্য জনু, F1 জনু, ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। এবার F1 জনুরও আবার দুটো জীবের মধ্যে যদি আবার ক্রস করানো হয় তাহলে যে জীবগুলো আসবে, অপত্যগুলো আসবে, তাদেরকে আমরা কি বলবো দ্বিতীয় অপত্য জনু বা সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। এরপরে আমরা যে ক্রস করাবো তখন এগুলো আরও ক্লিয়ার হবে। ডমিনেন্ট এবং রিসেসিভ। ডমিনেন্ট মানে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য কি, এই যে মেন্ডেল ক্রস করাচ্ছিলেন একই প্রজাতির অন্তর্গত বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যে সংকরায়ন করাচ্ছিলেন, তার ফলে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটির প্রকাশ ঘটবে তাকে কি বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য বা ডমিনেন্ট ক্যারেক্টার। আর যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে না তাকে কি বলা হবে রিসেসিভ ক্যারেক্টার বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেরকম বিশুদ্ধ লম্বা বেটের মধ্যে ক্রস করিয়ে তিনি প্রথম অপত্য জনুতে যেটা পেয়েছিলেন সেটা কি হবে সংকর লম্বা ছিল, তাহলে লম্বা গুণটি এখানে বেটে গুণের ওপর প্রকট, আর বেটে গুণটি প্রচ্ছন্ন, সেটাকে নিজেকে প্রকাশ করতে পারছে না, ঠিক আছে? এবার নেক্সট আসবে আমাদের ফিনোটাইপ আর জিনোটাইপ। ফিনোটাইপ কি, এই মিউটেশন সংজ্ঞা বলার সময় আমি বললাম যে ফিনোটাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি কোনো জীবের বৈশিষ্ট্যগুলির যে বাহ্যিক প্রকাশ, ধর হলুদ বৈশিষ্ট্য আমি বলছি, কালো বৈশিষ্ট্য শঙ্কর, কালো কার্লি হেয়ার আছে বা স্কিনের কালার ব্রাউন, তো এই যে বৈশিষ্ট্যগুলি এগুলোকে আমরা কি বলবো ফিনোটাইপ, যেগুলো খালি চোখে আমরা দেখতে পাবো। আর এই ফিনোটাইপ প্রকাশের জন্য দায়ী যে জিনগত সংযুক্তি তাকে আমরা কি বলছি জিনোটাইপ, বোঝা গেছে? এবং হলুদ বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই, কালো বৈশিষ্ট্যের জন্য ক্যাপিটাল বি বলতে হবে, আবার শঙ্কর কালো যখন বলবো ক্যাপিটাল বি স্মল বি। তো এই যে প্রলক্ষণগুলো, বৈশিষ্ট্যগুলো, ইম্পর্টেন্ট টার্মগুলো তারা ভালো করে পড়ে নেয়। প্রকরণের গুরুত্ব, মিউটেশনের সংজ্ঞা, মিউটেশনের গুরুত্ব, হ্যাঁ, মনোহাইব্রিড, ডায়াবেটিক ক্রস কাকে বলে, ফিনোটাইপ জিনোটাইপের পার্থক্য, এগুলো পড়ে নেয়, তাহলে পরের দিন আমরা এক সংকর জনন যখন করবো সুবিধা হবে। ঠিক আছে।
প্রথম শ্রেণীর বংশগতি চ্যাপ্টার নিয়ে আমরা পড়ছিলাম। লাস্ট দিন আমরা বংশগতি ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে বলেছিলাম। আজকে আমরা পড়ব মনোহাইব্রিড ক্রস বা একসংকর জনন। তো একসংকর জনন কাকে বলে? মেন্ডেল কি বলেছিলেন? একই প্রজাতির অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যে যৌন জনন বা ক্রস, তাকে আমরা কি বলছি? মনোহাইব্রিড ক্রস বা একসংকর জনন। এবার মেন্ডেল তার গির্জার বাগানে মটর গাছের ওপর প্রায় 34টি ভ্যারাইটির মটর গাছের উপর তিনি পরীক্ষা নিরীক্ষা করছিলেন। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি মটর গাছের মধ্যে পেয়েছিলেন। যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য তোরা ভালো করে পড়বি। 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি এবং কাণ্ডের দৈর্ঘ্য, লম্বা ও বেটে, ফুলের অবস্থান শীর্ষে কক্ষে, ফুলের কালার বেগুনি ও সাদা, বীজের আকৃতি গোল কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলুদ সবুজ। তো এরকম 7 জোড়া বৈশিষ্ট্য ওটা পরীক্ষায় আসে, ভালো করে দেখে নিবি। এবারও এসেছিল মাধ্যমিকে। এবার মেন্ডেল কি করেছিলেন, তার বাগানে এরকম লম্বা মটর গাছ খাঁটি চরিত্র বৈশিষ্ট্যযুক্ত, তার সঙ্গে বেটে মটর গাছে ক্রস করেছিলেন। তার আগে যেটা জানতে হবে, ক্রস পলিনেশন কীভাবে তিনি করেছিলেন, যদিও মটর ফুল কিন্তু উভয় লিঙ্গ। তিনি কি করেছিলেন, লম্বা মটর গাছের ক্ষেত্রে ফুলের যে স্ত্রী অংশ যেটা গর্ভকেশর, সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছিলেন, তাহলে সেটা পুরুষ ফুল হিসেবে আত্মপ্রকাশ করবে। বেটে মটর গাছের ক্ষেত্রে ইমাস্কুলেশন করেছিলেন। ইমাস্কুলেশন করলে কী হবে, পুরুষ অঙ্গ পুংকেশ্বরটা কেটে বাদ দিয়ে দিয়েছিলেন, তাহলে সেটা স্ত্রী ফুলে পরিণত হলো। এবার পুংকেশ্বর থেকে পরাগ রেণু নিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে তিনি স্থাপন করেছিলেন। তো এইভাবে তিনি ক্রস পলিনেশন করেছেন। তো লম্বা মটর গাছের জন্য দায়ী অ্যালিল আমরা ধরবো কি ক্যাপিটাল টি। অ্যালিল যেহেতু জোড়ায় জোড়ায় অবস্থান করে, লম্বা বিশুদ্ধ মটর গাছের জিনোটাইপ হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। বিশুদ্ধ বেটে মটর গাছের জন্য দায়ী অ্যালিল স্মল টি, সুতরাং জিনোটাইপ হবে স্মল টি স্মল টি। এটা কোন জেনারেশন আমরা আগের দিনই বলেছি যে প্যারেন্টাল জেনারেশন বা জনিত্রী জনু। এবার এই ক্যাপিটাল টি জিনোটাইপ থেকে যে গ্যামেট আসছে ক্যাপিটাল টি, স্মল টি জিনোটাইপ থেকে গ্যামেট আসবে স্মল টি। গ্যামেটগুলো ফিউশন করলে কি তৈরি হবে, এখানে জাইগোট তৈরি হবে সংকর জীব, যেটা F1 জনুতে আমরা পাচ্ছি। সেখানে কি পাবো, দেখবো কি সব লম্বা মটর গাছ, সংকর লম্বা মটর গাছ হয়েছে। এরূপ F1 জনুর দুটো সংকর লম্বা মটর গাছের মধ্যে তিনি আবার পূর্বে যেভাবে করেছিলেন, পুংকেশ্বর গর্ভকেশ্বর দুটো ফুলে আলাদা আলাদা করে তাদের মধ্যে ক্রস করিয়েছিলেন। তো দুটো সংকর লম্বা মটর গাছের মধ্যে ক্রস করানোর পর চেকার বোর্ডের মাধ্যমে F2 জনুতে তার যে ফলাফল সেটা দেখিয়েছিলেন। তো দেখ, এখানে এই চিহ্ন হচ্ছে মেল গ্যামেটের চিহ্ন, সেখানে ক্যাপিটাল টি স্মল টি মেল গ্যামেট পাচ্ছি, আর ফিমেল গ্যামেট কি পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি। তো ফিউশন হয়ে F2 জনুতে আমরা কি কি পাচ্ছি, বিশুদ্ধ লম্বা 25 ভাগ, সংকর লম্বা দুটো পাচ্ছি, তার মানে 50%, এবং বিশুদ্ধ বেটে পাচ্ছিস একটা। তো এবার F2 জনু পর্যন্ত আসার পর তিনি ফিনোটাইপ জিনোটাইপ রেশিও দিয়েছিলেন। তো ফিনোটাইপ আমি আগের দিনই কি বলছিলাম, কোনো জীবের বৈশিষ্ট্যগুলির বাহ্যিক প্রকাশকে কি বলা হচ্ছে, ফিনোটাইপ। তো এখানে মটর গাছ যেগুলো বাইরে থেকে আমরা কি দেখবো, লম্বা আর বেটে মটর গাছই হচ্ছে। আর লম্বা মটর গাছ এবার দুরকম জিনোটাইপ আমরা কি পাচ্ছি, একটা ক্যাপিটাল টি বিশুদ্ধ লম্বা, আর একটা যেটা F1 জনুতে হয়েছিল সংকর লম্বা, যেটা আমরা F2 জনুতেও পাচ্ছি দুটো। আর বিশুদ্ধ বেটের জন্য জিনোটাইপ কি স্মল টি। তাহলে জিনোটাইপ অনুপাত কি পাচ্ছিস, 1:2:1। কিন্তু আমরা ফিনোটাইপ অনুপাত বাইরে থেকে কি দেখবো, 3টে লম্বা মটর গাছ হয়েছে আর একটা বেটে মটর গাছ F2 জনুতে, সুতরাং 3:1 পাবো। ঠিক আছে। তো এই হচ্ছে মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা, মটর গাছের ওপর তিনি এটা করেছিলেন। পরবর্তীতে গিনিপিগের ওপরও একসংকর জনন পরীক্ষা করা হয়েছিল। এবার সিদ্ধান্ত যেটা জানতে হবে, মেন্ডেল তার একসংকর জনন পরীক্ষার পর কি কি সিদ্ধান্তে এসেছিলেন। তো সেটাকে দুটো সূত্রের আকারে বলা যায়। একটা হচ্ছে প্রকটতার সূত্র বা ল অফ ডমিনেন্স, আর একটা হচ্ছে পৃথকীভবনের সূত্র, এটাকে ল অফ সেগ্রিগেশন বলা হয়। যদিও প্রকটতার সূত্রটা মেন্ডেলের সূত্র হিসেবে ধরা হয় না, পৃথকীভবনের সূত্র হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। তো প্রকটতার সূত্রে কি বলবি, যে একই প্রজাতির অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যখন যৌন জনন করানো হচ্ছে, তখন প্রথম অপত্য জনুতে আমরা কি দেখছি,
যে একটি গুণ প্রকাশিত হচ্ছে পি জেনারেশনে, আরেকটি গুণ প্রকাশিত হচ্ছে না। যে গুণটি প্রকাশিত হচ্ছে তাকে আমরা প্রকট গুণ বলবো, আর যে গুণটি প্রকাশিত হতে পারছে না তাকে প্রচ্ছন্ন গুণ বলবো। তো এটাই হচ্ছে ল অফ ডমিনেন্স বা প্রকটতার সূত্র। যেমন এখানে আমরা কি দেখছি, F1 জনুতে সংকর লম্বা, অর্থাৎ লম্বা গুণটি প্রকাশিত হচ্ছে, বেটে গুণটি কিন্তু প্রকাশিত হচ্ছে না। ক্লিয়ার? এবার পৃথকীভবনের সূত্র, যেটা খুবই আসে পরীক্ষায়, মেন্ডেলের প্রথম সূত্র বললে এটাই কিন্তু লিখতে হবে। সেখানেও তুই স্টার্টিংটা একই রকমভাবেই করবি তোরা, যে একই প্রজাতির অন্তর্গত এক জোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন যখন দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছে, তখন প্রথম অপত্য জনুতে উৎপন্ন অপত্য জীবের মধ্যে জনিত্রী জনুর বিপরীত বৈশিষ্ট্যগুলির কি হচ্ছে, কখনো মিশ্রণ হচ্ছে না। ঠিক আছে? এবার সংকর জীবগুলোর মধ্যে যখন ফিউশন করানো হচ্ছে, তখন যে গ্যামেটগুলো তৈরি হচ্ছে, তখনও কিন্তু বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথকই থেকে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেন্ডেলের পৃথকীভবনের সূত্র বা ল অফ ডমিনেন্স। তো এগুলো তোরা ভালো করে প্র্যাকটিস কর, সূত্র দুটো মুখস্থ কর। পরের দিন আমরা এক সংকর জননের যে ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা এবং তার ক্রস, এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আমরা মেন্ডেলে এক সংকর জনন পরীক্ষা মটর গাছের ওপর, তার থেকে প্রাপ্ত সিদ্ধান্ত, পৃথকীভবনের সূত্র, প্রকটতার সূত্র, এগুলো নিয়ে পড়েছিলাম। তোদেরকে ওগুলো প্র্যাকটিস করতে বলেছিলাম। আর যেগুলো কোশ্চেন ওখান থেকে করতে হবে, যে সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য মেন্ডেলের সাফল্য লাভের কারণ বংশগতি পরীক্ষায়, মটর গাছকে কেন তিনি বংশগতি পরীক্ষার জন্য নির্বাচিত করেছিলেন, তো এগুলো দেখে নিবি। এবার এক সংকর জনন পরীক্ষার ব্যতিক্রম বা ডেভিয়েশন, যেটাকে আমরা ইনকমপ্লিট ডমিনেন্স বলছি, যদিও শুধুমাত্র যে ইনকমপ্লিট ডমিনেন্সই আর ব্যতিক্রম এক সংকর জননের তা নয়, সহপ্রকটতা, রোয়ান কোট কালার, এগুলো ক্লাস 12-এ গিয়ে পড়বি। তো ওগুলোও কিন্তু এক সংকর জননের ব্যতিক্রম, যেখানে আমরা গতানুগতিক মেন্ডেলের যে ফিনোটাইপিক রেশিও 3:1 সেটা কিন্তু পাবো না, সেটা আমি বলছি। তো অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? শুরুতে একই রকমভাবে করবি, একই প্রজাতির অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয়, তখন কি হয়, যদি F1 জনুতে জনিত্রী জনুর কোনো বৈশিষ্ট্যের প্রকাশ না ঘটে মিশ্র চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ হয়, তবে এই ঘটনাটিকে আমরা কি বলছি, ইনকমপ্লিট ডমিনেন্স। তো ইনকমপ্লিট ডমিনেন্স বা বাংলায় কি বলে, অসম্পূর্ণ প্রকটতা। এবার এই অসম্পূর্ণ প্রকটতা বইয়ে তোরা দেখবি আমাদের যে উদাহরণ দেওয়া আছে, সন্ধ্যামালতী বা মিরাবেলিস জ্বালাপা বা 4 o'clock প্ল্যান্ট বলে, তো ওটাতে পাবি। আর স্ন্যাপড্রাগন নামক যে উদ্ভিদ আছে সেটাতেও পাওয়া যায়। তো এই সন্ধ্যামালতী আমাদের বেশিরভাগ সবার বাড়িতেই আছে। তো লাল ফুল, সাদা ফুল, বেগুনি, হলদে, বিভিন্ন কালারের সন্ধ্যামালতী উদ্ভিদ দেখা যায়। তো লাল ফুলযুক্ত যদি গাছের সঙ্গে সাদা ফুলযুক্ত গাছের ক্রস করানো হয়, তখন আমরা F1 জনুতে কি পাবো, গোলাপি ফুলযুক্ত গাছ জন্মাতে দেখব। কিন্তু মেন্ডেলের এক সংকর জনন থেকে আমরা কি পড়েছিলাম, যে লাল ফুল আর সাদা ফুলের মধ্যে যে কোনো একটি F1 জনুতে প্রকাশ পাওয়ার কথা ছিল, তাই না? তো মেন্ডেলের প্রকটতার সূত্র তো তাই বলেছিল যে জনিত্রী জনুর কোনো একটি বৈশিষ্ট্য F1 জনুতে প্রকাশিত হবে। কিন্তু এখানে আমরা কি দেখছি, যে লাল ফুল আর সাদা ফুলের মধ্যে ক্রস করালে F1 জনুতে গোলাপি ফুলযুক্ত গাছ জন্মাচ্ছে। এরপর গোলাপি ফুলযুক্ত দুটি গাছের মধ্যে আবার ক্রস করালে পরবর্তী F2 জনুতে কী কী অপত্য জন্মাবে, সেগুলো আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখাবো, এক্সপ্লেন করব। তো লাল বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল ক্যাপিটাল আর নিয়েছি, তো এটি জিনোটাইপ হবে ক্যাপিটাল আর। সাদা ফুলের জন্য দায়ী অ্যালিল স্মল আর যদি হয়, তাহলে তার জিনোটাইপ হবে স্মল আর। প্রাপ্ত গ্যামেট ক্যাপিটাল আর থেকে ক্যাপিটাল আর, স্মল আর থেকে স্মল আর। দুটো ফিউশন হয়ে F1 জনুতে আমরা কি পাচ্ছি, গোলাপি। বারবার করে বলা হচ্ছে এখানে লাল বা সাদা কেউ কিন্তু প্রকট হয়নি, সেজন্য এটা এক সংকর জননের কিন্তু ব্যতিক্রম হয়ে যাচ্ছে, অর্থাৎ পৃথক ভবনের সূত্রে ব্যতিক্রম হয়ে যাচ্ছে। এবার এরকম দুটো গোলাপি ফুলযুক্ত গাছে যেভাবে মেন্ডেল ক্রস পলিনেশন করিয়েছিলেন, সেভাবে করা যদি হয়, তাহলে এবার প্রাপ্ত ফলাফল যদি চেকার বোর্ড বা পুনেট স্কোয়ারের মাধ্যমে দেখানো হয়, তাহলে আমরা কি পাচ্ছি, লাল 25% পাচ্ছি, গোলাপি 50% পাচ্ছি, আর সাদা 25% পাচ্ছি। ফিনোটাইপ কি পাচ্ছি, লাল, গোলাপি, সাদা, তাদের জিনোটাইপ লালের দেয় ক্যাপিটাল আর, গোলাপি ক্যাপিটাল আর, স্মল আর, সাদা স্মল আর।
তো জিনোটাইপ অনুপাত তো 1:2:1 তো হবেই, ঠিকই আছে, কিন্তু ফিনোটাইপ অনুপাত 3:1 না হয়ে, যেখানে যেহেতু তিনটে আমরা ফিনোটাইপ পাচ্ছি, তো ফিনোটাইপ অনুপাত দেখ ডেভিয়েশন হয়ে যাচ্ছে, ব্যতিক্রম হয়ে যাচ্ছে, কি হচ্ছে 1:2:1। সুতরাং আমরা ফলাফল দিয়ে বোঝাতে পারছি যে এটা কিন্তু মেন্ডেলের এক সংকর জননের ব্যতিক্রম হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো সবাই? এবার আরেকটা যেটা এখানে আমাদের পার্ট আছে, ব্যাক ক্রস কি আর টেস্ট ক্রস কি। তো ব্যাক ক্রস কি, খুবই সোজা জিনিসটা দেখ। ব্যাক মানে কি, পিছনে ফিরে যাওয়া। F1 সংকর জনুর, ধর সংকর লম্বা মটর গাছ, তার সঙ্গে জনিত্রী জনুর যে কোনো জীব, আইদার বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ বেটের যদি ক্রস করানো হয়, তবে এটাকে আমরা কি বলছি, ব্যাক ক্রস। বুঝতে পারছিস? তাহলে এখানে ধর এই বিশুদ্ধ লম্বার সঙ্গে সংকর লম্বা ক্রস করলে F1 জনুতে আমরা বিশুদ্ধ লম্বা 50% পাবো, সংকর লম্বা 50% পাবো। তেমনি যদি প্রচ্ছন্ন চারিত্রিক বৈশিষ্ট্য যেটা বিশুদ্ধ বেটে তার ক্রস করানো হয়, তাহলে সংকর লম্বা 50% পাবো, বিশুদ্ধ বেটে পাবো। এবার এই দ্বিতীয় যে ক্রসটি, অর্থাৎ সংকর জীবটির সঙ্গে প্রচ্ছন্ন চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন যেটা জীব অর্থাৎ বিশুদ্ধ বেটে ছিল, তার যে ক্রস, সেটাকে আমরা কি বলবো, টেস্ট ক্রস। তাহলে সেখানে কি পাচ্ছি, সংকর লম্বা 50%, বিশুদ্ধ বেটে 50%। তাহলে কি বলা যায়, সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সব ব্যাক ক্রস কিন্তু টেস্ট ক্রস নয়। এটা একটু ভালো করে জানতে হবে, দিয়েও দিতে পারে মাধ্যমিকে। তা আজকে এতটা পর্যন্তই থাক।